নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা টিভি চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমে জেনে নিন শিরোনাম, তারপরে জানাবো বিস্তারিত খবর। যুদ্ধবিরতি ঘোষণা 2-3 দিন আগে হলে এত প্রাণ চেতনা, মন্তব্য জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার। বিশ্ব শক্তি কার পাশে, বন্ধুত্বে ফাটল। ওমানের মাঠে পাকিস্তানের কাছে হারল ভারত। ফোন থেকে প্রায় 3.5 লক্ষ টাকার ললিপপ অর্ডার দিল খুদে, ডেলিভারি পেয়ে আটকে উঠলেন মা। স্নেহের পরশ প্রকল্প পরিযায়ী শ্রমিকরা পাবেন 1000 টাকা। কিভাবে আবেদন করবেন জানুন। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার শুরু হলো বিস্তারিত খবর। যুদ্ধবিরতি ঘোষণা 2-3 দিন আগে হলে এত প্রাণ চেতনা, মন্তব্য জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার। অবশেষে সাময়িক সময়ের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করল ভারত ও পাকিস্তান দুই দেশ। জানা যাচ্ছে, শনিবার বিকেল 5টা থেকে সোমবার পর্যন্ত স্থল, জল ও আকাশ কোনো পথেই সেনা কার্যকলাপ চলবে না। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে দুই দেশেরই সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। ইতিমধ্যেই জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ক্ষয়ক্ষতির পরিমাণ দেখার নির্দেশ দিয়েছেন। প্রশাসনিক আধিকারিকদের যদিও এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত এত দেরি করে নেওয়া নিয়ে আফসোস করেছেন তিনি। যুদ্ধবিরতি নিয়ে খুশি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, এই সিদ্ধান্ত খুবই প্রয়োজনীয় ছিল। তবে যদি 2-3 দিন আগে এই সিদ্ধান্ত নেওয়া হতো তাহলে এত মানুষের প্রাণ যেত না। এখন আমাদের প্রধান কাজ হবে কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা এবং একটি তালিকা বানিয়ে ক্ষতিপূরণ দেওয়ার। এই জন্য প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর। ওমর আবদুল্লাহ আরও বলেন, সেই সঙ্গে যারা আহত হয়েছেন তারা যেন চিকিৎসা পায় সেই বিষয়টি দেখতে হবে। তবে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের কোনো ক্ষতি পূরণ করা যাবে না। আমরা সেই তালিকাও তৈরি করছি, খুব শীঘ্রই তাদেরও ক্ষতিপূরণ দেওয়া হবে। এই কদিন বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলি অবিলম্বে খতিয়ে দেখতে হবে। আর আগামী দিনে যদি রাজ্যের বিমানবন্দর খোলা যায় তাহলে সাধারণ নাগরিক উপকৃত হবে, হজ যাত্রীরাও যেতে পারবেন। বিশ্ব শক্তি কার পাশে, বন্ধুত্বে ফাটল। ভারত পাকিস্তান উত্তেজনা এবং অপারেশন সিন্দুর এর পটভূমিতে বিশ্ব কূটনীতি নতুন মোড় নিয়েছে। অতীতের যুদ্ধের বিপরীতে বর্তমানে বিশ্ব শক্তিগুলোর অবস্থান অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থের উপর নির্ভর করছে। 1965 ও 1971 সালে ঠান্ডা যুদ্ধের প্রভাবে আমেরিকা পাকিস্তানকে সমর্থন করলেও ভারত সোভিয়েত ইউনিয়নের সমর্থন পেয়েছিল। বর্তমানে ভারত বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি এবং মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এর বাণিজ্য $100 বিলিয়ন ছাড়িয়েছে। পাকিস্তান এখনো চীন, সৌদি আরব ও আন্তর্জাতিক সাহায্যের উপর নির্ভরশীল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিরপেক্ষ অবস্থান নিয়ে বলেছেন, আমেরিকা হস্তক্ষেপ করবে না, তবে কূটনৈতিক সমাধান চায়। নিকি হ্যালি ও ঋষি সুনাক ভারতের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন। ইরান মধ্যস্থতার ভূমিকা নিয়ে ভারত ও পাকিস্তান সফর করেছে, শান্তি ও সংলাপের পক্ষে কথা বলেছে। তবে তুর্কির প্রেসিডেন্ট এরদোগান পাকিস্তানের পক্ষে কথা বলে কাশ্মীরে হামলার আন্তর্জাতিক তদন্তের দাবি তুলেছেন। সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদিল আল জুবায়ের ভারত ও পাকিস্তান সফরে এসে নীরব কূটনীতি চালিয়েছেন, যা ভারতের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সৌদির সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে একমত পোষণ করেছেন। বিশ্ব শক্তিগুলোর পরিবর্তিত অগ্রাধিকার এবং ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রভাব এই সংকটে তাদের অবস্থানকে প্রভাবিত করছে, যেখানে পাকিস্তানের অবস্থান তুলনামূলকভাবে দুর্বল। এই কূটনৈতিক টানাপোড়েন বিশ্বের নতুন শক্তি ভারসাম্যের ইঙ্গিত দেয়। ওমানের মাঠে পাকিস্তানের কাছে হারল ভারত। ভারত পাকিস্তান সংঘাতের আবহে দুদেশের সম্পর্কে আরও অবনতি হয়েছে, তার প্রভাব পড়েছে খেলাতেও। ভারতীয় ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, আইসিসির প্রতিযোগিতাতেও পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চায় না তারা। তার মাঝেই হ্যান্ডবলে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বের সেই ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে ভারত। ওমানে এশিয়ান বিচ হ্যান্ডবল প্রতিযোগিতা চলছে, সেখানে ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে। শুক্রবার দু দলের খেলা ছিল। ভারত প্রথমে জানিয়েছিল তারা পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না, কিন্তু এশিয়ান হ্যান্ডবল সংস্থা জানিয়ে দেয় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি না হলে নির্বাসিত করা হতে পারে ভারতীয় দলকে।
পাশাপাশি জরিমানাও করা হতে পারে। সেই ভয়ে খেলতে রাজি হয়েছে ভারত। জানা গিয়েছে, ভারতীয় দল জানিয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে কালো আর্ম ব্যাট পরে খেলবে তারা। তাতেও আপত্তি জানায় আয়োজকেরা। ভারতকে জানানো হয় আর্ম ব্যান্ড পরে খেললে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হতে পারে তাদের। ফলে বাধ্য হয়ে নিজের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় ভারতীয় দল। ভারতীয় হ্যান্ডবল সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর আনন্দেশ্বর পান্ডে বলেন, আন্তর্জাতিক হ্যান্ডবল সংস্থার নিয়ম অনুযায়ী না খেললে আমাদের 8.5 লক্ষ টাকা জরিমানা করা হতো। পাশাপাশি 2 বছরের জন্য আমাদের নির্বাসিত করা হতো। তাই আমাদের কাছে কোনো বিকল্প ছিল না। পাকিস্তানের কাছে সেই ম্যাচ 0-2 হেরেছে ভারত। আনন্দেশ্বর জানিয়েছেন, তারা ভারতীয় অলিম্পিক সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু কোনো নির্দেশ পাননি, ফলে বাধ্য হয়েছেন খেলতে। আনন্দেশ্বর বলেন, খেলা শুরু দেওয়ার আগে ভারতীয় হ্যান্ডবল সংস্থা দেশের ক্রীড়া মন্ত্রক ও অলিম্পিক সংস্থাকে আলাদা চিঠি লিখেছিল। পাকিস্তানের বিরুদ্ধে খেলা নিয়ে তাদের পরামর্শ চাওয়া হয়েছিল, কিন্তু আমরা তখন কোনো জবাব পাইনি। তাই সিদ্ধান্ত নেওয়ার দায় আমাদের ছিল। সরকার আমাদের বলেনি যে পাকিস্তানের বিরুদ্ধে খেলা যাবে না, তাই আমরা খেলেছি। এই বিষয়ে অবশ্য ভারতীয় অলিম্পিক সংস্থা বা ক্রীড়া মন্ত্রক কোনো জবাব দেয়নি। সংঘাতের মাঝে পাকিস্তানের বিরুদ্ধে খেলায় ভারতীয় হ্যান্ডবল সংস্থার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা তা এখনো জানা যায়নি। ভারত পাকিস্তান সংঘাতের আবহে দুদেশের সম্পর্কে আরও অবনতি হয়েছে, তার প্রভাব পড়েছে খেলাতেও। ভারতীয় ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, আইসিসির প্রতিযোগিতাতেও পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চায় না তারা। তার মাঝেই হ্যান্ডবলে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বের সেই ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে ভারত। ফোন থেকে প্রায় 3.5 লক্ষ টাকার ললিপপ অর্ডার দিল খুদে। ডেলিভারি পেয়ে আটকে উঠলেন মা। হাতের কাছে মায়ের ফোন পেয়েছিল 8 বছরের খুদে। সেই ফোন নিয়ে এমন কাণ্ড ঘটালো নাবালক, যা দেখে প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা মায়ের। কি করবেন ভেবে না পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন তরুণী। এমন সময় বেজে ওঠে ঘন্টি। সে ভয় পাচ্ছিলেন, তিনি সেগুলিই এসে পৌঁছেছে বাড়ির চৌখাটে। 22 বাক্স ললিপপ, দাম $4,000 বা ভারতীয় মুদ্রায় 3,40,000 টাকা। মায়ের ফোন থেকে অ্যামাজনে 70,000 ললিপপ অর্ডার করে বসেছিল 8 বছরের এক শিশু। ঘটনাটি ঘটেছে কেনটাকিতে। শিশুর মা হলি লাফেভার্স নিজের ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করেই আবিষ্কার করেন বিষয়টি। তার 8 বছর বয়সী পুত্র লিয়াম ফোন নিয়ে খেলতে খেলতে অ্যামাজন থেকে বিপুল পরিমাণ ললিপপ কিনে ফেলেছে। পরবর্তী ধাক্কা আসে ব্যাংক থেকে $4,000 খরচ হওয়ার বার্তা দেখে চক্ষু চরকগাছ হয় তার। হলি এই অর্ডারটি বাতিল করার বহু চেষ্টা করেন, কিন্তু তা সম্ভব হয়নি, কারণ ললিপপগুলি ততক্ষণে ডেলিভারির জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই 22টি ললিপপের বাক্স তার বাড়িতে এসে পৌঁছয়। পরে তিনি জানতে পারেন আরও 8টি বাক্স আসতে বাকি রয়েছে। পোস্ট অফিসে যাওয়ার পর তিনি সেই প্যাকেজগুলি আটকাতে সক্ষম হন। সংবাদ মাধ্যমে হলি জানান, কী ঘটেছে বুঝতে না পেরে অ্যামাজনের সঙ্গে যোগাযোগ করেন তিনি। তার প্রথমে তাকে ডেলিভারি প্রত্যাখ্যান করতে বলেছিলেন এবং জানিয়েছিলেন হলিকে টাকা ফেরত দেওয়া হবে। পরে টাকা দিতে চায়নি অ্যামাজন। সেই টাকা পেতে বহু কাঠখড় পোড়াতে হয় হলিকে। টাকা ফেরত না পেয়ে হলি সমাজ মাধ্যমে একটি পোস্ট করে লেখেন, আমার পুত্র লিয়াম 30 বাক্স ললিপপ অর্ডার করেছে, অ্যামাজন সেগুলি ফেরত নিচ্ছে না। এই পোস্ট দেখে প্রতিবেশী, বন্ধুবান্ধব, স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান, এমনকি স্থানীয় ব্যাংকগুলি উদ্ধৃত ললিপপগুলি কিনতে এগিয়ে আসে। অবশেষে সংবাদ মাধ্যমে চর্চা শুরু হয় হলির এই বিষয়টি নিয়ে। শেষমেশ আলোচনার পর অ্যামাজন সম্পূর্ণ অর্থ ফেরত দিতে সম্মত হয়। হাতের কাছে মায়ের ফোন পেয়েছিল 8 বছরের খুদে। সেই ফোন নিয়ে এমন কাণ্ড ঘটালো নাবালক, যা দেখে প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা মায়ের। কি করবেন ভেবে না পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন তরুণী। এমন সময় বেজে ওঠে ঘন্টি। সে ভয় পাচ্ছিলেন, তিনি সেগুলিই এসে পৌঁছেছে বাড়ির চৌকাঠে। 22 বাক্স ললিপপ, দাম $4,000 বা ভারতীয় মুদ্রায় 3,40,000 টাকা। মায়ের ফোন থেকে অ্যামাজনের 70,000 ললিপপ অর্ডার করে বসেছিল 8 বছরের এক শিশু। ঘটনাটি ঘটেছে কেনটাকিতে। স্নেহের পরশ প্রকল্প পরিযায়ী শ্রমিকরা পাবেন 1,000 টাকা। কিভাবে আবেদন করবেন জানুন। পশ্চিমবঙ্গ সরকার আবারও প্রমাণ করল তারা শ্রমজীবী মানুষের পাশে আছে। স্নেহের পরশ প্রকল্পের মাধ্যমে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষণা করা হয়েছে এককালীন 1,000 টাকার আর্থিক সহায়তা। এই প্রকল্প মূলত তাদের জন্য যারা জীবিকার সন্ধানে রাজ্যের বাইরে কাজ করেন এবং
করোনা কালীন সময় থেকে যাদের জন্য এই প্রকল্পটি চালু হয়েছিল, এই প্রতিবেদনে দেখে নিন কাদের জন্য এই প্রকল্প, কিভাবে আবেদন করবেন এবং এই প্রকল্পের মূল সুবিধাসমূহ। স্নেহের পরশ প্রকল্প পরিযায়ী শ্রমিকদের পাশে পশ্চিমবঙ্গ সরকার। স্নেহের পরশ প্রকল্প প্রথম চালু হয়েছিল কোভিড-19 এর সময়, যখন বহু পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরে এসেছিলেন। বর্তমানে এটি আবারও কার্যকর করা হয়েছে রাজ্যের বাইরে কর্মরত শ্রমিকদের সাহায্য করতে। মূল লক্ষ্য হচ্ছে আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়ানো। কারা এই স্নেহের পরশ প্রকল্পের সুবিধা পাবেন? পরিযায়ী শ্রমিক হতে পারে যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং অন্য রাজ্যে কাজ করেন, যাদের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে, যাদের মাসিক আয় নির্দিষ্ট সীমার নিচে। পূর্বে স্নেহের পরশ প্রকল্পের নাম নথিভুক্ত থাকলে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। কিভাবে আবেদন করবেন? আবেদন করতে যা করতে হবে, পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল পোর্টালে গিয়ে স্নেহের পরশ প্রকল্প বেছে নিন। নিজের নাম, ঠিকানা, পরিচয়পত্র ও কাজের প্রমাণ আপলোড করুন। মোবাইল নম্বর ও ব্যাংক অ্যাকাউন্ট সঠিকভাবে দিন। আবেদন জমা দেওয়ার পর একটি রেফারেন্স নম্বর পাবেন, যা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে। প্রত্যেক উপযুক্ত আবেদনকারীকে এককালীন 1000 টাকা প্রদান করা হবে। টাকা সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। সরকার দ্রুত সময়ের মধ্যে টাকা পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করবে। এই প্রকল্পের মূল সুবিধাগুলি: সরকার প্রত্যেক পরিযায়ী শ্রমিককে সুরক্ষা দিতে বদ্ধপরিকর। প্রকল্পটি সম্পূর্ণ ডিজিটাল, তাই আবেদন করার প্রক্রিয়া দ্রুত ও সহজ। যারা ইতিমধ্যে নাম নথিভুক্ত করেছেন তাদের আর কোনো ঝামেলায় পড়তে হবে না। স্নেহের পরশ প্রকল্প শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, এটি সরকারের এক মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিচ্ছবি। যারা রাজ্য ছেড়ে পরিশ্রম করে জীবিকা অর্জন করেন তাদের প্রতি এই প্রকল্প একটি সম্মান প্রদর্শন। আপনি বা আপনার পরিচিত কেউ যদি এই প্রকল্পের আওতাভুক্ত হন, তাহলে আবেদন প্রক্রিয়া দেরি না করে আজই সম্পন্ন করুন।